আসসালামু আলাইকুম। দিস ইজ এ কে আজাদ শ্রাবণ। আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান দশম অধ্যায় আর্থিক বিবরণী। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ আর্থিক বিবরণীর 5টি ধাপ। অনলি নবম ও দশম শ্রেণীতে 3টি ধাপ করতে হয়। বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। আমি অলরেডি বিশদ আয় বিবরণী ও মালিকানা সত্ত্ব বিবরণী ডিসকাস করে দিয়েছি। এখন আমি আলোচনা করব কিভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। অ্যাকচুয়ালি দেখো, আর্থিক বিবরণী প্রস্তুত করতে হলে এইরকম একটি ঘর করতে হয়, বিবরণ টাকা টাকা টাকা। অ্যাকচুয়ালি আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য 2টি অংশ বিভক্ত করতে হয়। প্রথমত সম্পদসমূহ, তারপরে দায় ও মালিকানা সত্ত্ব। তোমাদের বইয়ে সম্পদসমূহকে 5 ভাগে বিভক্ত করে দিয়েছে, যেমন স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, অস্পর্শনীয় সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, অলিক সম্পদ। এইভাবে করতে গেলে অনেক স্টুডেন্টেরই প্রবলেম হয়। আমি খুব সহজে একবারে সবগুলো সম্পদ লিখে ফেলেছি, তোমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। ফার্স্ট অফ অল, এরকম একটি ঘর করার পর আমরা সম্পদসমূহ লিখব। লিখার পরে রেয়ামিল হতে হাতে নগদ, নগদ তহবিল সরাসরি লিখব। ব্যাংক জমা সরাসরি লিখব। প্রাপ্য বিল সরাসরি লিখব। সমাপনী মজুত পণ্য কিন্তু সমন্বয়ে থাকে। অ্যাকচুয়ালি খেয়াল করো, সমন্বয়ের প্রত্যেকটি এন্ট্রি আর্থিক অবস্থার বিবরণীতে আসবে। সমাপনী মজুত পণ্য সমন্বয় থেকে লিখব। সকল প্রকার অগ্রিম, দেখো সমন্বয়ে বলা থাকে বকেয়া বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম মজুরি এরকম দেয়া থাকে। যত প্রকার অগ্রিম আছে সমন্বয় হতে সকল প্রকার অগ্রিম আমরা লিখব। অব্যবহৃত মণিহারি এটাও কিন্তু সমন্বয়ে থাকবে, এটাও আমরা সমন্বয় থেকে লিখব। তারপরে দেখো, এই যে দেনাদার বা প্রাপ্য হিসাব, এইটাও কিন্তু রেয়ামিলে থাকবে, আমরা প্রথম গড়ে লিখব। কারণ কি, সবগুলো এন্ট্রি কিন্তু আমরা দ্বিতীয় গড়ে লিখব। যোগ বিয়োগ করার প্রয়োজন হলে প্রথম গড়ে লিখব। দেনাদারের সাথে সমন্বয় হতে অলিখিত বিক্রয় আমরা যোগ করব। যোগ করার পর সমন্বয় হতে নতুন অনাদায়ী পাওনার টাকাটা মাইনাস করব। নতুন অনাদায়ী পাওনা মানে কি, সমন্বয়ে বলা থাকে বিবিধ দেনাদারের মধ্যে এত টাকা আদায়যোগ্য নয়, ওইটা হলো নতুন অনাদায়ী পাওনা। সমন্বয় হতে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করে তারপরে বাদ দিয়ে টাকাটা 2 নম্বর ঘরে লিখতে হবে। এখন দেখো, এখানে আমি যতগুলো এন্ট্রি বলে দিয়েছি এগুলো হলো চলতি সম্পদ। তারপরে বিনিয়োগ সরাসরি লিখব, সঞ্চয়পত্র সরাসরি লিখব। খেয়াল করে, এই বিনিয়োগ এবং সঞ্চয়পত্র কিন্তু দীর্ঘমেয়াদী সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন এটা কিন্তু সমন্বয় থেকে বের করে লিখতে হয়। এই বিলম্বিত বিজ্ঞাপনটা কিন্তু অলিক সম্পদ। এগুলা দেখো, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, অলিক সম্পদ, এগুলো কিন্তু অবজেক্টিভ আকারে অনেক ইম্পর্টেন্ট। তোমাদেরকে সহজে করার জন্য কিন্তু আমি এইভাবে অঙ্কটা করার চেষ্টা করেছি। আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, এই সম্পদগুলো সরাসরি লিখবা যদি থাকে। আর সমন্বয়ে যদি অবচয় বলে, ওই সম্পদ থেকে অবচয় বাদ দিয়ে টাকাটা 2 নম্বর ঘরে লিখবা। সমন্বয়ে যদি অবচয় না দেয়া থাকে আমরা সরাসরি লিখে ফেলবো। ইজারা সম্পত্তি, সুনাম, ট্রেডমার্ক, পেটেন্ট এগুলো হলো অস্পর্শনীয় সম্পদ। এগুলো প্রথম গড়ে লিখে বাদ অবলোপন থাকলে বাদ দিতে হবে, দিয়ে টাকাটা 2 নম্বর গড়ে লিখবা। তারপরে কি করবা, দেখো
এই হাতে নগদ থেকে শুরু করে এসবগুলো আমরা কি করব, যোগ করব, যোগ করে টাকাটা 2 নাম্বার ঘরে নিয়ে যাব। এটাকে বলা হয় মোট সম্পদ। এই যে মোট সম্পদ বের হয়েছে, এটা কিন্তু তোমাদের একটি রেজাল্ট। দেখো তোমাদের বইয়ে কিন্তু স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, অস্পর্শনীয় সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, অলিক সম্পদ, এইগুলো আলাদা আলাদাভাবে করা আছে। আমি তোমাদের সুবিধার জন্য, বুঝতে যাতে তোমাদের সহজ হয়, এই জন্য আমি একসাথে করতেছি। আর অ্যাকচুয়ালি এইভাবে করলে তোমরা তোমাদের মার্কস সর্বোচ্চ 1 নাম্বার কাটা যেতে পারে, সর্বোচ্চ। কিন্তু সহজে মার্কস কাটা যাওয়ার সুযোগ নেই। বোর্ডে ইনশাল্লাহ 100-এ 100% মার্কস পেয়ে যাবা, নো টেনশন। আমি যেভাবে বলছি এইভাবে করো। তারপরে দেখো দায়সমূহ ও মালিকানা সত্ত্ব। খেয়াল করো, দায়ও কিন্তু 2 প্রকার, একটা হলো চলতি দায়, আরেকটি হলো দীর্ঘমেয়াদী দায় বা বহির দায়। এখানে কি কি আসবে? চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় বা বহির দায় ও মালিকানা সত্ত্ব, এগুলোর সমন্বয়ে আমরা এটা করব। খেয়াল করো, পাওনাদার ও প্রদেয় হিসাব, এটা সরাসরি রেয়ামিল থেকে আমরা লিখব, এটা হলো চলতি দায়। প্রদেয় বিল রেয়ামিল থেকে লিখব, এটা কিন্তু চলতি দায়। ব্যাংক জমাতিরিক্ত রেয়ামিল থেকে লিখব, এটা চলতি দায়। সকল প্রকার বকেয়া, এই সমন্বয়ে যত বকেয়া আছে সবগুলো বকেয়া সরাসরি আমরা লিখে ফেলব। যেমন দেখো বকেয়া মজুরি, বকেয়া বেতন, এইগুলা। তারপরে ঋণ, বন্ধকি ঋণ, ব্যাংক ঋণ, ঋণপত্র, এগুলো কিন্তু বহির্দায় বা দীর্ঘমেয়াদী দায়, এটি সরাসরি চলে আসবে। অনুপার্জিত সেবায় সরাসরি চলে আসবে। তারপরে এই যে মালিকানা সত্ত্বর টাকাটাও কিন্তু সরাসরি 2 নাম্বার ঘরে চলে আসবে। এই সবগুলো যোগ করার পর যেই টাকাটা হয়, ওই টাকাটা আমরা 3 নাম্বার ঘরে লিখব। এটা হলো মোট দায় ও মালিকানা সত্ত্বের রেজাল্ট। প্রিয় শিক্ষার্থী বিন্দু, খেয়াল করো, তোমাদের এই মোট সম্পদের একটি রেজাল্ট হবে, মোট দায় ও মালিকানা সত্ত্বের একটি রেজাল্ট হবে। এই রেজাল্ট এবং এই রেজাল্ট যদি সেম হয়, মানে যদি মিলে যায়, তাহলে তোমাদের অঙ্ক হয়ে গিয়েছে। দেখো এখানে একটি উদ্দীপক দেয়া আছে। এই উদ্দীপক অনুসারে ফার্স্ট অফ অল আমি প্রতিষ্ঠানের নাম লিখলাম, আর্থিক অবস্থার বিবরণী, তারপরে তারিখ লিখলাম। বিবরণ টাকা টাকা টাকা, টাকার গড় কিন্তু 3টা। তারপরে লিখলাম কি সম্পদ সমূহ, লিখে দেখো এই হাতে নগদ কিন্তু সম্পদ, আমরা এই হাতে নগদ লিখলাম। হাতে নগদ কত? 20,000 টাকা লিখলাম। ব্যাংক জমা 10,000, এই ব্যাংক জমা 10,000 টাকা লিখলাম। তারপরে দেখো এখানে কিন্তু ভাড়া আছে 10,000 টাকা, এই ভাড়া কিন্তু যাবে না। কিন্তু সমন্বয়ে দেখো ভাড়ার কথা কি বলা আছে, সমন্বয়ে বলা আছে ভাড়া 1,000 টাকা অগ্রিম। এই যে অগ্রিম ভাড়া, এই অগ্রিম ভাড়া কিন্তু সম্পদ। এই অগ্রিম ভাড়া 1,000 টাকা, এটা সম্পদ, আমরা এইটা লিখলাম। দেখো এই মূলধন আসবে না, এই রেয়ামিলের ভিতরে যে মূলধনের সুদ দেয়া আছে, এটা কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে আসবে না। এই মূলধনের সুদ কিন্তু মালিকানা সত্ত্বে যাবে। তারপরে দেখো এই যে 10% বিনিয়োগ, বিনিয়োগ কিন্তু সম্পদ, এই 10% বিনিয়োগ কত? 10,000 টাকা। তারপরে দেখো এই 10% বিনিয়োগ 10,000 টাকা আমরা লিখলাম। তারপরে দেখো এখানে যে 10% বিনিয়োগ বলা আছে, তার মানে কি বিনিয়োগের উপর 10% সুদ ধরতে হবে। তাহলে 10,000 টাকার 10% সুদ হয়, একটা শূন্য কেটে দিলে 1,000 টাকা হয়। তাহলে এই বিনিয়োগের সুদ 1,000 টাকা আসবে। মেন কথা খেয়াল করো, বিনিয়োগ আসবে, বিনিয়োগের সুদও আসবে, মানে সম্পদ বা দায় যেগুলো আসবে, মেন এন্ট্রিটাও আসবে, সুদও আসবে। বিজ্ঞাপন 4 বছরের জন্য, খেয়াল করো এই যে বিজ্ঞাপন 4 বছরের জন্য, এইটা কিন্তু আসবে না, কিন্তু এই 4 বছরের জন্য দেয়া থাকার কারণে 3 বছরের হলো বিলম্বিত বিজ্ঞাপন। খেয়াল করো অঙ্কটা কিন্তু 1 বছরের, যেই বছরের অঙ্ক করো
এই বছর ছাড়া পরবর্তী বছরের টাকাগুলোকে বলা হয় বিলম্বিত, অর্থাৎ 3 বছরের টাকাটা হলো বিলম্বিত। অর্থাৎ এই 4000 টাকাকে ভাগ করবা 4 দিয়ে, তারপরে গুণ করবা 3 দিয়ে, করলে কিন্তু 3000 টাকা আসে। কত আসে? 3000 টাকা আসে। এই 3000 টাকা হলো বিলম্বিত বিজ্ঞাপন। তারপরে দেখো এখানে আসবাবপত্র আসবে, সুনাম আসবে, পরে লিখতেছি। প্রাপ্য বিল সরাসরি চলে আসবে। দেখো এই যে প্রাপ্য বিল কিন্তু আমরা সরাসরি লিখে দিয়েছি। তারপরে কি হবে? এই যে দেখো, এই যে দেনাদার ও পাওনাদার, এটা কিন্তু দেনাদার আর এটা হলো পাওনাদার। তাহলে এই দেনাদার কিন্তু সম্পদ। তাহলে আমরা কি করব? আমরা দেনাদার প্রথম গড়ে 41,000 লিখব। সমন্বয় হতে নতুন অনাদায়ী পাওনার টাকাটা যোগ করব। এই যে দেখো সমন্বয়ে বলা আছে বিবিধ দেনাদারের মধ্যে 1000 টাকা আদায়যোগ্য নয়। এই 1000 টাকা হলো নতুন অনাদায়ী পাওনা। এই সমন্বয় হতে আমরা কি করেছি? দেনাদার থেকে নতুন অনাদায়ী পাওনার টাকাটা বাদ দিয়েছি। 41,000 থেকে 1000 টাকা বাদ দিলে কত হয়? 40,000 টাকা। দেখো এখানে কি বলেছে? দেনাদারের মধ্যে 1000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। এই দেনাদার থেকে 1000 টাকা বাদ দিলে যে টাকাটা হয় ওইটার 5% বের করতে হবে। খেয়াল করো, তাহলে 40,000 টাকার 5% হয় কত? 2000 টাকা। আমরা এই 2000 টাকা বাদ দিলে কত হয়? 38,000 টাকা হয়। দেখো আসবাবপত্র 10,000 টাকা, আসবাবপত্র কিন্তু সম্পদ। এই আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। আসবাবপত্র 10,000 টাকা, এই 10,000 টাকার 10% অবচয় কত? 1,000 টাকা হয়। 10% অবচয় কিভাবে বের করবা? 10,000 গুণ 10, তারপরে শতকরা চিহ্ন দিলেই কিন্তু টাকাটা বের হয়ে যাবে। তাহলে লিখবা কিভাবে? আসবাবপত্র 10,000 বাদ অবচয় 1,000 হয় কত? 9,000 টাকা। সুনামও কিন্তু 10 বছরের দেয়া আছে। এই সুনাম কত? 10,000 টাকা। তাহলে আমরা সুনাম কি করব? সুনাম 10,000 টাকা লিখব। এই 10,000 টাকাকে আমরা কি করব? 10 দ্বারা ভাগ করব। ভাগ করলে যেটা হয় ওইটা হলো অবলোপন, বাদ অবলোপন হয়েছে 9,000 টাকা। আর এই সমাপনী মজুত পণ্য কিন্তু এই যে দেখো সমন্বয়ে আছে। সমন্বয় হতে সমাপনী মজুত পণ্য সরাসরি 20,000 টাকা লিখে দিলাম। লিখার পরে আমরা কি করলাম? দেখো এই ঘরে সবগুলো টাকা আমরা যোগ করলাম। যোগ করার পর যেই টাকাটা হয়েছে ওইটা 3 নাম্বার করে লিখলাম। এটা হলো 1,31,000 টাকা। এটা হলো মোট সম্পদ, এটা একটি রেজাল্ট। তারপরে আমরা কি করলাম? দায়সমূহ ও মালিকানা সত্ত্ব লিখলাম। এখানে দেখো ভাড়া 1,000 টাকা অগ্রিম, সকল প্রকার অগ্রিম কিন্তু সম্পদ। মজুরি 1200 টাকা বকেয়া রয়েছে। এই যে মজুরি 1200 টাকা বকেয়া রয়েছে এটা কিন্তু দায়। বকেয়া মজুরি আমরা সরাসরি 1200 টাকা লিখে দিয়েছি। তারপরে দেখো এই যে প্রদেয় বিল কত টাকা? 20,000 টাকা। এই প্রদেয় বিল কিন্তু দায়, আমরা প্রদেয় বিলও কিন্তু 20,000 টাকা লিখে দিয়েছি। দেখো 10% ঋণ, এখানে একটি তারিখ দেওয়া আছে। এটা কিন্তু অনেক একটি ইম্পর্টেন্ট এন্ট্রি। ঋণও যাবে, ঋণের সুদও যাবে। ঋণ কিন্তু দায়। খেয়াল করো 10% ঋণ সরাসরি আমরা দায়ের করে 10,000 টাকা লিখে ফেলবো। দেখো আমরা অলরেডি কিন্তু লিখেও ফেলেছি। 10% ঋণ কত? 10,000 টাকা। এখন ঋণের সুদও যাবে। খেয়াল করো ঋণের সুদটা কিভাবে হবে? এই 10,000 টাকার 10% সুদ কত হয়? 1,000 টাকা হয়। কত হয়? এই 1,000 টাকা হয়। এই যে দেখো এই 1,000 টাকা যে ঋণের সুদ, এই ঋণের সুদ 1,000 টাকা কিন্তু 1 বছরের বের হয়েছে। দ্যাট মিনস 12 মাসের বের হয়েছে। কিন্তু এখানে ঋণের সুদ কয় মাসের? 7 মাস লিখা আছে। 0-1 থাকলে কিন্তু 1 মাস কম ধরতে হয়, অর্থাৎ এখানে 6 মাসের। অর্থাৎ এখানে কত? 6 মাসের। যদি 1 বছরের সুদ যদি 1,000 টাকা হয় তাহলে 6 মাসের কত হবে? তুমি কি করবা? এই 1,000 টাকাকে 12 দ্বারা ভাগ করবা
6 দ্বারা গুণ করবা, 12 দ্বারা ভাগ করলে 1 মাসের বের হবে, 6 দ্বারা গুণ করলে 6 মাসের বের হবে, হবে 500 টাকা। অথবা তুমি বার করতে পারো এই টাকাটাকে, এই 1000 টাকাকে সরাসরি যদি 2 দ্বারা ভাগ করো তাহলেও কিন্তু 6 মাসের বের হয়ে যাবে। তাহলে কত হয়? 1000 টাকার অর্ধেক কত হয়? 500 টাকা। সো ঋণের সুদ 500 টাকা। ঋণের সুদ কত? 500 টাকা। তো এই যে দেনাদার কিন্তু সম্পদ আর পাওনাদার কিন্তু দায়। পাওনাদার কত? এই 40,000 টাকা। আমরা 40,000 টাকা সরাসরি লিখে ফেলবো দায়ের ঘরে। এই যে দেখো আমি লিখে ফেলেছি, পাওনাদার কত? 40,000 টাকা। দেখো এই যে অনুপার্জিত সেবা আয়, এটা কিন্তু দায়। এই অনুপার্জিত সেবায় কত? 10,000 টাকা। এই 10,000 টাকা আমরা সরাসরি লিখে দিয়েছি, অনুপার্জিত সেবা আয় 10,000 টাকা। তারপরে দেখো এই যে মালিকানা সত্ত্ব কত লিখেছি? 49,300 টাকা। তাহলে এই মালিকানা সত্ত্বটা কোথায় ছিল? দেখো এই যে এখানে কি বলা আছে প্রশ্নে, মালিকানা সত্ত্ব 49,300 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা কি করেছি? এই যে মালিকানা সত্ত্ব সরাসরি 49,300 টাকা লিখে দিয়েছি। তারপরে এখানে যতগুলো এন্ট্রি ছিল সবগুলো যোগ করে আমরা 3 নাম্বার করে লিখেছি 1,31,000 টাকা। দেখো মোট দায় ও মালিকানা সত্ত্ব হয়েছে 1,31,000 টাকা, আর মোট সম্পদও হয়েছে 1,31,000 টাকা। অর্থাৎ মোট সম্পদ এবং মোট দায় ও মালিকানা সত্ত্ব সেম হয়েছে। তাহলে দেখা গেল কি আমাদের অঙ্কটা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ইন ফিউচারে আমি যত ভিডিও আপলোড করব সবগুলোর নোটিফিকেশন পেয়ে যাবা। আর ইনশাল্লাহ ইন ফিউচারে তোমরা এইচএসসির সকল সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেয়ে যাবা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।